আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দুদকের তলবের আগে দেশ ছাড়া সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন? বিশেষজ্ঞরা বলছেন, জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না। শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। গেল 4 মে পরিবারসহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের এই কর্মকর্তা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বেনজির সাহেব আসে না এই বাসায়? গত সপ্তাহে তো আসছিল শুনলাম। হ্যাঁ, মালিকের নাম তো জানেন? হ্যাঁ, নাম জানি। কি নাম? সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। 200-র অধিক দলিল জব্দের পর নতুন করে তার নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে। বেনজিরের দুর্নীতির ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনার খোরাক জোগাচ্ছে, তখন পরিবার সহ অনেকটাই আত্মগোপনে বেনজির। তথ্য বলছে সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছেন তিনি। দুদকের দেওয়া চিঠি এখন পর্যন্ত পড়ে আছে তার অ্যাপার্টমেন্টের অভ্যর্থনা কক্ষেই। আজ থেকে 5 দিন আগে দিয়ে গেছে, আমরা রিসিভ করে রেখে দিচ্ছি। তারপরে আপনারা ওনার কাছে পৌঁছায় দেন না? ওনার ছিল না। কয় তারিখ থেকে ওনাকে দেখতেছেন আপনারা? আমি যতটুকু জানি যে সপ্তাহ 3 হয়েছে দেখিনি আমি। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। উনি আসলে 4 তারিখে দেশ ছাড়ছেন, সেক্ষেত্রে এখন দুদককে কিভাবে ফেস করবেন আপনারা? আমি এখনো জানি না, আমার সাথে কথা হইলে পরে জানাবো। আপনার সাথে কি কথা হয়েছে ওনার? না না না। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নিবে সংস্থাটি? দুদকের জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে মামলাসহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না। আইন অনুযায়ী ওটা জারি হয়েছে, যেহেতু ওনার বাসার কেয়ারটেকার রিসিভ করেছে। এখন ওইটা দুদকে এই নোটিশটা ওনার কাছে যাইছে কিনা সেটা আমার দেখার বিষয় নয়। ওনাকে ছাড়াই অনুসন্ধান পর্ব শেষ হবে। এর আগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, পি.কে. হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রেও পরবর্তী পদক্ষেপ নিতে কোনো বেগ পেতে হবে না বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। যে বিস্তর প্রমাণাদি পাওয়া গেল তার বিপক্ষে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্যের কিছুই নেই, সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা অভিযোগটা, এবং সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে। সেই মামলায় 10 বছরের সাজার সর্বোচ্চ, একইভাবে মানি লন্ডারিং আইনে 12 বছরের সাজা। 23 ও 26 মে দুদকের দুদফা করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। দেশ থেকে টাকা পাচার বিএনপির আমলে শুরু হয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 15 বছর ধরে আন্দোলন করলো, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। তিনি বলেন, বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, দোষী সাব্যস্ত হলে তার বিচার হবে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই, এখানে সরকার কোনো আপোষ করবে। যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। দেশে 1975 সালের পর কোন শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি বিএনপির আমলে শুরু হয়েছে। এই দেশে 75 পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার
সৎসাহস দেখাতে পারেনি শেখ হাসিনা সরকার, সেটা দেখিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছে বলে জানান সেতুমন্ত্রী। বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সুযোগ করে দিয়েছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লুটেরা দেশ থেকে পালিয়ে গেলেও রাষ্ট্র বলে জানে না। এদেরকে ঠেকানো না গেলে দেশের স্বাধীন অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া ফাউন্ডেশনের আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, বর্তমান শাসক গোষ্ঠী ব্যাংক লুট আর দুর্নীতি করে পুরো জাতিকে ঋণের মধ্যে রেখে যাচ্ছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। ইমাজিন, আর্মির সেনাবাহিনীর প্রধান না সাবেক আইজি, তাদেরটা বেরিয়ে আসছে, সংসদ সদস্য। বিএনপি মহাসচিব বলেন, এ কেমন রাষ্ট্র? বেনজির পালিয়ে গেলেও সরকার জানে না। হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নাড়াতে পারবে না। কোনো সরকার না, এটা বর্গী ডাকাত, লুটেরা। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না, থাকবে না। আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারবো না। সব শ্রেণী পেশার মানুষকে গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই, যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। জাহিদ রহমান, RTV, ঢাকা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী 12 জুন এই বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। আদালত শুনানির শুরুতে ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে ইউনূসের আইনজীবী মামলা থেকে ডক্টর ইউনূস সহ অন্যদের অব্যাহতি দেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন ঠিক করে। ডক্টর ইউনূস বলেন, লোহার খাঁচায় দাঁড়ানো অভিশপ্ত জীবনের অংশ। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। কিছুটা ভুয়া, কিছুটা ভুয়া না, অর্থাৎ ডক্টর ইউনূসকে কিভাবে জড়ানো যায়, কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়, এটাই আমাদের আবেদন। আমরা যুক্তিতর্ক প্রদর্শন করেছি, তারাও যুক্তিতর্ক প্রদর্শন করেছেন। মাননীয় আদালত উভয়ের শুনানি অন্তে 12 তারিখে আদেশ প্রদান করবেন বলে জানিয়েছেন। এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময় দেশটিতে 16,970 জন কর্মী যেতে পারেনি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বলেন, যারা যেতে পারেননি তাদের জন্য মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। মালয়েশিয়া সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরেও আসতে পারে। বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ার শ্রম বাজারের সংকট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী। এছাড়া সিন্ডিকেটের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্ট। মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে সিন্ডিকেট যেন নিয়মে পরিণত হয়েছে। অনিয়মের কারণে দেশটিতে বারবার শ্রমবাজার বন্ধ হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। সবশেষ গেল মাসে সিন্ডিকেটের কারণে ফের বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। এ চক্রে বেশ কয়েকজন সংসদ সদস্যের নামও উঠে আসে। এছাড়া আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ বেশ কয়েকজন এই তালিকায় আছেন।
সিন্ডিকেটের কবলে বিমানের টিকিটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 17,000 কর্মী। 30,000 টাকা মূল্যের টিকিটের দামও লাখ টাকা হয়ে যায়। কর্মীদের যেতে না পারার কারণ খুঁজতে 6 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কর্মীদের যেতে না পারার কারণ খুঁজতে 6 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। 5,26,676 জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। 31 তারিখ পর্যন্ত 4,76,672 জন গেছে, 16,970 জন যাইতে পারে নাই। তবে এবার এমপি বা যারাই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা। শ্রমিক যে দেশ নিবে তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। যারা যেতে পারেননি তাদের জন্য মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করছে সরকার। আমরা এখনো মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 78,000 টাকা, আর এসব শ্রমিক থেকে নেওয়া হয় 4.5 থেকে 6.5 লাখ টাকা। তাই কত টাকা ক্ষতিপূরণ দেয়া হবে সে বিষয়টি স্পষ্ট করেনি মন্ত্রণালয়। শরীয়ত খান, RTV, ঢাকা। যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ তাদের নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে কাজ করবে বাংলাদেশ। এ সময় উন্নয়নের সকল সুবিধা ভোগের পরও যারা দেশের সমালোচনা করেন তাদের বিষয়ে সচেতন থাকতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রাজার রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তির ভিডিওচিত্র নির্মাণ করেছে দেশের এক ঝাঁক তরুণ। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নির্বাচিতদের নিজের হাতেই সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্ট ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। উন্নয়ন অগ্রযাত্রায় সুবিধাভোগী সমালোচকদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল। আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আজকে বাংলাদেশ স্বাধীন, এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি, সেটা আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। মারুফ রাজা, RTV, ঢাকা। সবাই ভালো থাকো। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। আর রূপকল্প 2041 বাস্তবায়ন করতে হলে বীমা সেক্টরকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল।
শুক্রবার কক্সবাজারে ন্যাশনাল লাইফের 2 দিন ব্যাপী হাই পারফরম্যান্স লিডার্স কনফারেন্সে এই কথা বলেন তারা। এ সময় বঙ্গবন্ধু শিক্ষা বিমা বৃত্তি সহ 5 কোটি টাকার বিমা দাবি পরিশোধ করা হয়। বিলাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কক্সবাজারে আয়োজন করে হাই পারফরম্যান্স লিডার্স কনফারেন্স। 2010 সাল পর্যন্ত সৈকত নগরীতে এই সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আসা প্রায় 10,000 বিমাকর্মী। শুরুতেই বঙ্গবন্ধু শিক্ষা বিমা বৃত্তি সহ 5 কোটি টাকার বিমা দাবির চেক তুলে দেন কোম্পানির চেয়ারম্যান। এ সময় বিগত দিনের প্রতিষ্ঠানের সাফল্য তুলে ধরে কর্মীদের দিক নির্দেশনা দেন কোম্পানির পরিচালক বিলকিস নাহার, সিএফও ও ডিএমডি প্রবীর চন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ন্যূনতম 30% থাকতে হবে। বঙ্গবন্ধু শিক্ষা বিমার প্রতি ন্যাশনাল লাইফ গুরুত্ব দিয়েছে জানিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বিমা দাবি পরিশোধ দেরি হলে দেশে বিমা খাতের সুনাম ক্ষুণ্ণ হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিমা পেশায় কাজ করেছেন। আমরা জাতীয় বিমা দিবস পেয়েছি। আমি অনুরোধ করব প্রত্যেকটা বিমা কোম্পানি যদি সময় মতো দাবি পরিশোধ করে তাহলে প্রত্যেকটা কোম্পানির বিমা প্রিমিয়াম অনেক গুণে বেড়ে যাবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বলেন, কিছু প্রতিষ্ঠান বিমা দাবি পরিশোধের মান ঠিক রাখতে না পারায় এই সেক্টর এখনো পুরোপুরি এগিয়ে যেতে পারছে না। যে পেছনের এক সারি আছে যারা আমাদের মানটাকে ঠিক রাখছে না, তারা সেভাবে ভূমিকা পালন করতে পারছে না। আমরা করছি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আরো অনেক কিছু করে সময় উপযোগী করে সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ করবে। তাই সেটা করতে হলে সকল সেক্টরের ভূমিকা দরকার, তাই না? বিমাকে বাদ দেওয়া যাবে না। বিমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ন্যাশনাল লাইফ, ফলে বিমার প্রতি মানুষের কাছে আস্থা বাড়ছে বলে জানান কোম্পানির চেয়ারম্যান। বাংলাদেশের অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছি আমরা, এবং আমরা বিপুল পরিমাণে এখানে কর্মসংস্থান হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারও বিমার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। উনি বিমা সেক্টরটাকে আপনার ব্যাংক সেক্টরের পরেই উনি বিমা সেক্টরটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চায়। এ সময় ব্যবসায়িক সাফল্যের জন্য এরিয়া ও জোন প্রধান সহ বিমা কর্মীদের মাঝে স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ করা হয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি বলেছেন, গত 25 বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও কর্পোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবায় কাজ করা হবে। ব্যাংকটির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এর আগে মাস্টার কার্ডের পক্ষ থেকে মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক স্থাপন সংক্রান্ত প্রিন্সিপাল লাইসেন্স হস্তান্তর করা হয়। এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা বিশ্বব্যাপী মাস্টার কার্ডের সব সুবিধা উপভোগ করতে পারবে। আজ এই বিশেষ দিনে আমি আমাদের সকল গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মী এবং সকল সুবিধার কাছে মার্কেন্টাইল ব্যাংকের সাথে যুক্ত থাকার জন্য এবং যারা আমাদের সাথে ব্যবসা করে আসছেন, আমরা তাদের সকলকে কামনা করি। আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহা দিন ধরে ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8টা থেকে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ঘন্টায় শেষ হয়ে গেছে রংপুর বিভাগের সব টিকিট। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। আজ দেওয়া হয় 12 জুনের টিকিট, 13 জুনের আসন বিক্রি হবে কাল। 14 জুনের টিকিট 4 জুন, 15 জুনের টিকিট 5 জুন এবং 16 জুনের টিকিট বিক্রি হবে 6 জুন। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছেন দেশটির 2 বারের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। 2005 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হেলিকপ্টার দুর্ঘটনায় বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর 28 জুন দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত 20 জন প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য নিবন্ধন করেছেন। মঙ্গলবার নিবন্ধন শেষ হওয়ার পর নিবন্ধনকৃতদের মধ্যে কোনো প্রার্থী নির্বাচনে লড়বেন তা পরবর্তী 10 দিনের মধ্যে জানাবে দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ, গার্ডিয়ান কাউন্সিল।
টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠল বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে 41-18 পয়েন্টে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। মিরপুর শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতার আশায় পানি ঢেলে খেলার শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করে লাল সবুজের দল। খেলার ৬ষ্ঠ মিনিটেই তুলে নেয় লোনা, এরপর আরও দুটি লোনা তুলে নেয় আরুদুজ্জামান জিয়ারা। দুদলই তুলনামূলক রক্ষণাত্মক কৌশলে খেললেও ফল পক্ষে নেয় লাল সবুজরা, পা রাখে শিরোপা ধরে রাখার শেষ মঞ্চে। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইতে টাইব্রেকারে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপাল। মূল সময়ের খেলা 50-50 পয়েন্ট ড্র হয়। রাতের সংবাদে পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।